আসসালামু আলাইকুম। আমি সাইফুল। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। সত্যি কথা বলতে কি, আমি এই পেশায় কখনোই আসতে চাইনি, কিন্তু জীবনের তাগিদে আজকে এই পথে। ঠিক করেছিলাম যে আর যাই করি না কেন, অ্যাম্বুলেন্স যতদিনই চালাই না কেন, কখনো লাশ তুলব না গাড়িতে। আজ আপনাদের সেই ঘটনা শোনাবো। এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। 28 মে 2005 সাল। তারিখটা মনে থাকবার কারণ হলো, সেদিন আমার ছোট মেয়ের জন্মদিন ছিল। ঢাকায় আমি নিজে এক রুম ভাড়া নিয়ে থাকতাম, আর পরিবার থাকতো আমার ফরিদপুর নিজ গ্রামে। তো সেই রাতে একটা রোগীকে হাসপাতালে নামিয়ে অপেক্ষা করছিলাম হাসপাতালের গেটের বাইরে। রাত প্রায় 11টা। বাইরে এত শীত যে অ্যাম্বুলেন্সের ভেতরেও বসে ভালোই শীত লাগছিল। হঠাৎ কানের পাশে কে যেন কিছু একটা বলছিল। সাথে সাথে আমার গাড়ির ভেতরে ঠান্ডা পরিবেশ গরম হয়ে গেল। তৎক্ষণাৎ শুরু হয়ে গেল মাথা ব্যথা। এত তীব্র ব্যথা যা থাকতে পারলাম না। বাসায় এসেই লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আমি জানি সেন্সটা তখনও ছিল, এত গভীর ঘুমে তখনও যায়নি। আমার নাম ধরে কেউ একজন ডাক দিল, আর তখন ধপাস করে আমার খাটে কেউ বসে পড়ল, যেটা আমি বুঝতে পারলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি লেপ থেকে মাথা বের করে দেখতে পাই ঠিক পায়ের কাছে একজন বসে আছে। সেটা পুরুষ ছিল। পিছন সাইড দেখে মনে হচ্ছিল কাপড়ের কিছু অংশ ছেঁড়া। আমি ভয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে ভালোভাবে দেখতে যাব, তখন দেখি সেই অবয়বটা খাট থেকে উঠে নিমিষেই গায়েব হয়ে গেল। 32 বছরের জীবনে এই প্রথম কোনো ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হলাম। সেই রাতে এতটাই ভয় পেয়েছিলাম যে টানা 2-3 দিন আমার জ্বর ছিল ভয়ে। সুস্থ হয়ে আবারও কাজে বের হলাম। তবে সমস্যাটা যে এখান থেকে টানা আমার সাথেই ঘটবে তা আমি আগে থেকে জানতাম না। একটা অবয়ব আমার সামনে প্রায় আসে, কিছু হয়তোবা কানের পাশে এসে বলতে চায়, না আমি স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট না। স্পষ্টভাবে বোঝা যায় না, আবার এমনও হয় আমার সামনে দেখা যায়। বিশেষ করে আমি যখন সেই অবয়বটার অস্তিত্ব বুঝতে পারি, তখন শরীরটা নিচ থেকে বেশ ভার হয়ে যায়, আর আমি মাথা ব্যথা অনুভব করি। এমনকি আমি অ্যাম্বুলেন্স নিয়ে রানিং অবস্থায় থাকলেও একই সমস্যায় পড়তাম। যেমন এক রাতে রোগী নামিয়ে দিয়ে বাসার দিকে ফিরছিলাম। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পর মেন রাস্তায় উঠব। রাস্তা ছিল গাজীপুরের কালীগঞ্জ থেকে পুবাইলের বাইপাস রাস্তা। গাড়ি চালাচ্ছিলাম, এমন সময় পেছন থেকে কেউ আমার নাম ধরে পেছনে তাকাতে বলে। আমি তাকাতেই সেই অবয়বটাকে দেখি। সাথে সাথে গাড়ির স্টার্টটা আমার বন্ধ হয়ে গেল। আমি রাস্তায় বের হয়ে যাই। ভয় আর ভেতরে যেতে চাইছিলাম না। এমন সময় ভাগ্যক্রমে আরও 2-3টা গাড়ি রাস্তা অতিক্রম করবার সময় আমি গাড়ি স্টার্ট দিয়ে তাদের ফলো করে মেইন রোডে উঠে বাসায় চলে আসি। সেই রাতে বাসায় আসবার পর অ্যাম্বুলেন্স গ্যারেজে পার্ক করবার পর যা দেখি, তা যেন ভয়ে বুক কাঁপিয়ে দেওয়ার মতো অবস্থা। পেছন সাইড খুলবার পর দেখি অ্যাম্বুলেন্সটা জোরে কয়েকবার নিচ থেকে ঝাঁকি দিল। তড়িঘড়ি করে বাসায় এসে পড়ি। সিদ্ধান্ত নিয়ে ফেলে এভাবে আর সম্ভব না, বাড়ির কাউকে তো জানানো যাবে না, তাই এলাকার যে মসজিদ আছে সেখানে হুজুরকে বিষয়টা জানাই। পরের দিন আমি তাই করলাম। দিনের বেলা হুজুরকে আমার সম্পূর্ণ ঘটনা খুলে আমি তাকে বললাম। তিনি এক কথাই বলল যে, আপনি কি নামাজ কালাম পড়েন? উত্তরে আমি বললাম, না হুজুর, ওভাবে জুম্মা নামাজ ছাড়া তেমন নামাজ পড়তে পারি না। হুজুর বলেন, 5 ওয়াক্ত নামাজ শুরু করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহই আপনাকে পথ দেখাবেন। আমি আল্লাহর নাম নিয়ে নামাজ শুরু করে দিই। এমনকি আমি এতটাই নামাজ পড়ছিলাম যে তাহাজ্জুদের নামাজ তো আমি বাদ দিতাম না। আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগেও ঘরে যে সমস্যা ফিল করতাম, নিজের সাথে যে সমস্যা, প্যারানর্মাল জিনিস ফিল করতাম, তা এখন আর আগের মতো নেই। সব ঠিক হয়ে গেছে। সপ্তাহখানিক পরের কথা, এক রাতে নামাজ পড়ে ঘুমানোর পর স্বপ্ন দেখি। স্বপ্নের ইনসিডেন্টটা আমার সাথে কয়েক মাস আগে ঘটেছিল। ঢাকার পাশেই এক এলাকার বিল্ডিং ধসে বহু মানুষ হতাহত হয়েছিল। একের পর এক লাশ বিল্ডিংয়ের নিচে আটকানো ছিল। মানুষের বাঁচবার যে আকুতি, তা আমি নিজের চোখে যা দেখেছিলাম সেটা স্বপ্ন দেখতে পাচ্ছি। আমি নিজের অ্যাম্বুলেন্সে অনেক আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম। স্বপ্নে কিন্তু তাই দেখেছি।
আচমকা কোনো কারণে ঘুম ভাঙে, উঠে ভাবতে থাকি এমন কেন দেখলাম, আবারও ঘুমিয়ে পড়ি। এবার আমি স্বপ্নের মাঝেই দেখছি বাকি অংশ। যেন আমি কখনো লাশ নিয়ে অ্যাম্বুলেন্স উঠবো না বলে প্রতীক্ষা করেছিলাম, এই প্রথম মানুষের হাহাকার দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। 4টা লাশ নিয়ে আমার গাড়িতে তোলা হলো, যেন হাসপাতালে পৌঁছে দিয়ে আসি। লাশগুলো তুলবার পর আমি অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। ব্যাস, স্বপ্নে আর কিছু দেখতে পেলাম না। বাইরে ফজরের আজান দিচ্ছিল। সারাদিন ভাবতে থাকি আগের এই ইনসিডেন্ট কেন আবার আমি দেখলাম। যাই হোক, শুরু হয়ে গেল নতুন আরেক সমস্যা। হয়তো কেউ আমাকে ভয় দেখার জন্য এরকম করতে পারে, কিন্তু কেউ তো আমাকে ভয় দেখায় না। তবে এমন একই স্বপ্ন মাঝে মাঝে দেখা শুরু করি। এ থেকে মুক্তি পেতে আমি সেই রাতে তাহাজ্জুদ পড়ে 1টা পর্যন্ত জিকির করে শুয়ে পড়ি। আজ আমি স্বপ্নে দেখি ওই যে 4টা লাশ তুলেছিলাম আমার গাড়ির পিছনে, তাদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে কে যেন আস্তে আস্তে বলছে, ভাই পানি হবে, পানি চাই, আমাকে পানি দিবেন খেতে, খুব কষ্ট হচ্ছে। আমি পিছিয়ে তাকিয়ে দেখি একজন লোক এখনো বেঁচে আছে। যেহেতু গাড়িতে আমি একাই আর হাসপাতালে যাওয়াটাও আগে জরুরি, তাই লোকটাকে কে যেন বলি যা স্বপ্নের মাঝে মনে ছিল না। আমি যেটা বলেছিলাম সেটা স্বপ্নের মাঝে মনে ছিল না, শুধু এতটুকু মনে আছে গাড়িটা টান দিয়ে হাসপাতালে নিয়ে যাই। সেই রাতেও ভেঙে যায় আমার স্বপ্ন। ঘুম থেকে উঠে মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে। মনে পড়ে সেই লোকটার কথা। 4 জনের সবাইকে মৃত ভাবলেও তিনি বেঁচে ছিলেন। আমার কাছে পানি চেয়েছিলেন। আমি ভেবেছিলাম অ্যাম্বুলেন্স থামিয়ে পানি না দিয়ে একবারে হাসপাতাল গেলে হয়তো লোকটাকে বাঁচানো সম্ভব। কিন্তু আফসোস, হাসপাতালের গেট ঢুকবার পর যখন স্ট্রেচারে করে 4 জন নিয়ে যাচ্ছিল, তখন আমি ডিউটি ডাক্তারকে বলি, এই যে আপা, এই লোক বেঁচে আছে, পানি চাইছিল, ওনাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিন। ডাক্তার পালস চেক করে দেখেন তিনি আর বেঁচে নেই। কষ্টে চিৎকার দিয়ে কেঁদেছিলাম। আমি কি তাহলে একজন মৃত্যু পথযাত্রীকে পানি দিতে পারলাম না? সকালে ঘুম থেকে চিন্তায় পড়ে যাই, তাহলে এই লোকটার অবয়ব কি আমার সামনে আসতো, নাকি এগুলো আমার কল্পনা ছিল? কিন্তু এতবার সেই অবয়ব আমার সামনে এসছে, এটা তো ভুল হবার কথা না। যাই হোক, 2 দিন পর এক লোকের অনেক অনুরোধে ওনার চাচার লাশ নিয়ে সিলেট দিয়ে আসার পর ব্যাক করবার পথে ভাবলাম সেখানে বেশ নামকরা একটা মাজার আছে, সেটা জিয়ারত করব। আমি তাই করি। 3 ঘন্টা সেই মাজারে ছিলাম। রাত 2টার কাছাকাছি মাজারের ভেতরে লোকজন কিছু সজাগ, আর বেশিরভাগ লোক ফ্লোরেই শুয়ে পড়া ছিল। এমন সময় আমি নিজ চোখে সর্বোচ্চ 10 থেকে 15 হাত দূরে এক লোককে দেখি, যার পরনে ছিল কালো পাঞ্জাবি পায়জামা আর কাঁধে লাল গামছা। বয়স আনুমানিক 60 বছর হবে। তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। হাত দিয়ে ইশারা দিয়ে আমাকে বলে কাছে ডেকে নেন। শক্ত করে ডান হাতটা ধরে ফেললেন আর ওনার মাথা নিচু করে ফেলেন। বলেন, বাড়ি ফরিদপুর, ঢাকা একা থাকেন? লোকটা কি এখনো ভয় দেখায়? আমি হতবাক হয়ে 3 বারই হ্যাঁ বলি। তারপরে তিনি বলেন, সমস্যা বেশ জটিল, যদি সমস্যার সমাধান চান তাহলে বলি। আপনি চট্টগ্রামের খাদেম আমিমুল হক বারকাতি এর সাথে কে কথা বলেন, উনি আপনাকে সমাধান করে দিবেন। সময় মাত্র 7 দিন, আর যে নামটি ব্যবহার করা আছে সেটি একটি ছদ্মনাম। আমি সেদিনের মতো রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এরপর 2 দিনের জন্য বাড়িতে যাই। স্ত্রীকে প্রথমবার আমার সব সমস্যার কথা জানাই। ঠিক হয় আমি ঢাকা হয়ে চট্টগ্রাম সেই খাদেমের কাছে যাব, এবং তাই করি। সেই মাজারে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে খোঁজ পাই খাদেমের। এসার পর আমাকে নিয়ে বসেন। জানি না বিশ্বাস করবেন কিনা, আমাকে দেখেই তিনি বলেন, সিলেট থেকে আমার খোঁজ পাইছো? মজনু ফকির খোঁজ দিছে? তখন মোবাইলের প্রচলন শুরু হচ্ছে মাত্র। এত কিছু তিনি জানলেন কিভাবে? আমি ভাবলাম হয়তো কোনোভাবে আমার সম্পর্কে তিনি জেনেছেন। তবে আশ্চর্য হই তখন যখন আমার সমস্যা কি কি ঘটেছে তা তিনি অনবরত কোনো তারিখ, এমনকি কোন তারিখে ঘটেছে সেটাও বলে যাচ্ছিলেন।
যেই কথা আমি সিলেটে ওই হুজুরকে বলিনি সেগুলো তিনি বলে দিচ্ছেন। এমনকি রাতে কখন কি স্বপ্ন দেখতাম, অবয়ব যা সামনে আসতো বিস্তারিত সব তিনি বলে যাচ্ছিলেন। সব শুনে আমি ওনাকে প্রশ্ন করি, হুজুর এত কিছু আপনি জানলেন কিভাবে? জবাবে তিনি মুচকি একটা হাসি দিয়ে বলেন, এত কিছু জেনে লাভ নেই বাবা, তুমি কিভাবে এগুলো থেকে মুক্তি পাবা সেটা নিয়ে আমি বলে দিচ্ছি। আগামী 1 মাসে আরবি 7 তারিখে 7 বিজোর রাতে রোজা রাখবা, আর 12 জন মিসকিনকে একবেলা খাওয়াবা। সেই খাদেম এইটুকু বলেই সেখান থেকে উঠে যান। আমি ওনার সাথে দাঁড়িয়ে এটা জিজ্ঞাসা করতে যাব যে আমি এই অবয়বটাকে কেন দেখি, আমি কি জিজ্ঞাসা করব? উনি নিজেই আমাকে বলেন, সাইফুল তুমি জানতে যাচ্ছ অবয়বটা কে, তাই না? কেন দেখতে পাও? এই তো শোনো, লোকটা তোমার কাছে পানি চেয়েছিল, কারণ মৃত্যুর আগে সে ভেবেছিল পানি খেতে পারলে হয়তো কিছুটা হলেও শান্তি পাবে, কিন্তু তা তো আর হয়নি। যাই হোক, ওর কারিন তোমার আশপাশ ঘুরতো। আমি যা বললাম তা মেনে চলো, 1 মাস দেখো কি হয়। আমি খাদেমকে সালাম বিনিময় করে বললাম, হুজুর আমি কি আবার 1 মাস পরে আসব? তিনি কিছু না বলেই আবারও মুচকি হাসি দিয়ে সেখান থেকে ভেতরে চলে গেলেন। আমি মাজার গেটের বাইরে যেতে যেতে ভাবতে থাকি, আচ্ছা খাদেম আমার নাম জানলো কিভাবে? এরপর আমি ঢাকায় চলে আসি। ওনার কথা অনুযায়ী সব কাজ করে 1 মাস পর আবার সেই মাজারের সামনে যাই, কিন্তু ওনার নাম বলার পর ওনাকে কেউ চিনতে পারলো না। বলে এই নামে নাকি এখানে কোনো খাদেমই নাকি নাই। আজ পর্যন্ত জানি না কে ছিল সিলেটের সেই ব্যক্তি, আর কেই বা ছিল সেই খাদেম। তবে আজ অবধি আমার কোনো সমস্যা হয়নি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। সালটি ছিল 1986। দিনটি ছিল বর্ষাকাল। একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, চারপাশ নিস্তব্ধ। নিশুতি রাত মনে হলেও রাত বাজে মাত্র 11:30। কিন্তু তেতুলিয়া মেডিকেলের লাশ ঘরের চারপাশে যেন নেমে এসেছিল নিঝুম অন্ধকার, সাথে টিপটিপ বৃষ্টি। আমি একটু আগে ভ্যান নিয়ে আসলাম এখানে। উদ্দেশ্য ছিল শাহমাত কাকাকে লাশটা বুঝিয়ে দেব। পুলিশ কেস। লাশটা একটা যুবতী মেয়ের, বয়স 24 হবে। স্বামীর সাথে রাগ করে বিষ খেয়েছে। পুলিশ আসতে আসতে ফুলে ঢোল হয়েছে লাশ। ফোলা লাশটাকে মেডিকেলে ময়না তদন্ত করতে পাঠিয়েছে আমাকে দিয়ে। আমি এই লাশ বহনের কাজ করি 4 বছর। এইসব কাজে কখনো ভয় পাইনি আমি, বেশ ভালোই লাগে আমার। অনেক দূর থেকে লাশ নিয়ে আসতে হলে আমার ডাক পড়ে এই জন্য। অবশ্য টাকাও কম পেতাম না, প্রতিটা লাশ টানার জন্য 600 টাকা করে পেতাম। এদের সপ্তাহখানেকের বাজার হয়ে যায় আমার। তো আমি মর্গের বাইরে অপেক্ষা করছি শাহমাত কাকার জন্য। কাকা আসলেই ওনাকে লাশ বুঝিয়ে দিয়ে চলে যাব। এভাবে প্রায় সময় আমাকে মর্গের বাইরে বসে থাকতে হয়। সরকারি চাকরি করে শাহমাত কাকা, তাই কোন সময় আসে সেটার কোনো ঠিক থাকে না। আর লাশ ফেলে রেখেও যাবার উপায় নেই। শাহমাতের হাতের আঙুলের ছাপ একটা সরকারি কাগজে নিতে হয় আমাকে। এই ছাপের জন্য প্রায়ই আমাকে বসে থাকতে হয়। এই অপেক্ষার সময় বিড়ি খেয়ে কাটিয়ে দিই। 5 দিন আগে একটা লাশ নিয়ে এসেছিলাম। সেই সময় বেশ টাকা পেয়েছিলাম, তাই আজকে মনটা বেশ ফুরফুরে আমার। তাই সময়টা মন্দ কাটছে না। মর্গের বাইরে একটা ছাউনি আছে, সেই ছাউনিতে বসে বসে আরেকটা বিড়ি ধরালাম। বিড়ি খাবার অভ্যাস সেই ছোটবেলা থেকেই আমার। একসময় পান বিক্রি করতাম রেল লাইনের বস্তিতে, সেখান থেকে চলে আসি 15 বছর বয়সে। সেই থেকে ভ্যান চালাই আমি। এই পেশায় খুব একটা টাকা আসে না দেখে থানার দারোগা বাবুর হাতে পায়ে ধরে 4 বছর আগে লাশ টানার কাজটা পেয়েছিলাম। সেই থেকে কপাল খুলেছে আমার। 2 বছর আগে বিয়েও করেছিলাম, কিন্তু সংসার টেকেনি। আমার বউ শেফালি নাকি রাতের বেলা আমার শরীর থেকে লাশের পচা গন্ধ পায়। মাস 3 আগে তাই তালাক দিয়ে চলে গেছে আরেকটা লোকের সাথে। ভাবতে ভাবতে সময় কাটাচ্ছি। অনেকবার চেয়েছিলাম এই পেশা ছেড়ে দিব, কিন্তু পারিনি। পেটের দায়ে এখনো এই পেশায় পড়ে আছি। বৃষ্টি থেমে গেছে একটু আগে। এর মাঝেই আমি একটু ঘুমিয়ে পড়ি। এমন সময় হঠাৎ করেই আমার সামনে এসে হাজির হলো শাহমাত কাকা। বয়স 50 ছুঁই ছুঁই।
কিন্তু এখনো শরীরে প্রচন্ড শক্তি তার। সারাদিন ঘুমায়, রাতে এসে লাশ কাটাকাটি করে। কি খবর, সামাদ কাকা নাকি? বললাম। অনেকক্ষণ চুপচাপ থেকে হো হো করে হেসে উঠল শাহমাদ কাকা। কিন্তু অন্ধকারে সেই হাসি শুনে হঠাৎ করে কেন যেন ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কি শাহমাদ কাকা, এমন করে হাসো কেন? শাহমাদ কাকা আমাকে বললেন, কিছু না রে, দেখলাম তুই কতটা ভয় পাস এই রাতে। এই কথা বলার পরেই আবার হাসি শুরু করে দিলেন। রেগে গেলাম আমি, আর বললাম, আর তুমি যে আমার এতক্ষণ বসায় রাখলা, এই লাশঘরের সামনে বইতে বইতে আমার পা দুইখান শেষ হয়ে গেল, এতক্ষণ যে তুমি বৃষ্টির ভয় পাইলা? শাহমাদ কাকা আমাকে বললেন, আমার ঘর থেকে বাইরেতে দেরি হয়েছিল, ভাবলাম থানা থেকে লাশ আসছে, তোমারে বসায় রাখবো না, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হইলো, কি করব, আমার কাছে তো ছাতা নাই, তাই বৃষ্টি না থামা পর্যন্ত তো বেরোতে পারি না। আমি তাকিয়ে দেখলাম শাহমাদ কাকার শরীর শুকনো, তবে সে একটা সাদা কাপড় লুঙ্গির মতো পরে আছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সাথে খালি গায়ে সাদা লুঙ্গি পরিহিত শাহমাদ কাকাকে দেখে খানিকটা ভয় পেলাম। তো আমি বললাম, কাকা, ও কাকা, কাগজটাতে একটা টিপসই মেরা দাও, চলে যাই, রাইট হয়েছে তো, বাড়ির যাবো। পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিলাম শাহমাদ কাকার দিকে, কিন্তু কাকা যেন দেখেও দেখলো না। বলল, তা তো যাবাই, কিন্তু আজকে আমি তোমাকে যাইতে দিব না, তোমারে আমার লাশ কাটা দেখাবো। বলেই আবার হু হু করে হেসে ফেললো কাকা। আমি বললাম, না না, আমার কোনো ইচ্ছা নাই দেখার, তুমি কাটো তোমার লাশ, আমার টিপসই দাও, আমি চলে যাই। বলেই উঠে পড়লাম, কিন্তু কাকা আমার বাম হাত ধরে টেনে নিয়ে গেল লাশ কাটা ঘরের সামনে। কোমর থেকে চাবি বের করে খুলে ফেললো দরজা, তারপর চাবির গোছাটা ভেতরে রেখে ভ্যানের সামনে নিয়ে আসলো আমাকে। এখন ধর তো, নিয়ে যাই ভেতরে। আমি না করলাম না। দুজন মিলে মেয়েটার লাশটাকে তুলে নিয়ে গেলাম লাশ ঘরের ভেতরে। সেখানে একটা সাদা কাপড় পাতা টেবিলের ওপর লাশটা রেখে বাতি জ্বালিয়ে দিল কাকা। তারপর হেঁটে গিয়ে একটা 40 পাওয়ারের বাতি জ্বালিয়ে দিল। এই আলোতে অন্ধকার যেন আরো বেশি চেপে বসলো। আশেপাশে কিছুই দেখা যায় না। কোত্থেকে একটা বাক্স নিয়ে হাজির হলো কাকা, সেটা খুলে বের করলো একটা ধারালো ছুরি। সেটা দিয়ে লাশ বাঁধার পাটির বাঁধন খুলতে খুলতে বলল, আইসকা তোমারে আমি লাশ কাটা দেখাম, কোনোদিন দেখলা না কেমনে আমি লাশ কাটি, হ্যাঁ? বলে হাসি হাসি মুখে তাকালো। হাসিটা দেখে হঠাৎ ভয় পেয়ে গেলাম আবার। কেমন যেন একটা জড়তা চলে কাকার মাঝে। সম্মোহিতের মতো মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর দেখতে লাগলাম কি করে কাকা। অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। এই অন্ধকার রাতে একটা স্যাঁতস্যাঁতে সোঁদা গন্ধের সাথে আরো একটা পচা গন্ধে ভরে গেল সারা ঘর। আমার ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। আমি তাকিয়ে আছি সামনে রাখা লাশের দিকে। গন্ধের উৎস হয়তো সেখানেই। আস্তে আস্তে 4টা দড়ি কেটে লাশের ওপর থেকে পাটি সরিয়ে ফেলল। তারপর সে লাশের ওপর থেকে সাদা কাফনের কাপড়টা সরিয়ে দিল। বাঁধন খুলতে গিয়ে আমিও হাত লাগালাম। ওপরের দিকের কাপড়টা খুলতে গিয়ে আমি দেখলাম এক অনিন্দ সুন্দরীর মুখ এখন ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। চোখের নিচে আর নাকের ফুটো দিয়ে চাপচাপ রক্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম, আহা, কত সুন্দর ছিল। এখন কেউ এর শুয়াও দেখবে না। একদিন হয়তো কতজনের বিয়া করতে চাইতো, নিজের বউ বানাইতে চাইতো, আজকে হেরাও এর স্বপ্ন পাইতে চাইব না। কি আজীব দুনিয়া না শাহমাদ কাকা? খ্যাক খ্যাক করে হেসে কাকা বলল, আরে 2 পয়সার দাম নাই জিনিস লয়ে মানুষের ভাব কত ধরে দেখো না। এই মাংস এখন কাউরে দিলেও নিব না, কিন্তু দুনিয়াতে কত অহংকার মারে সবসময় মাংস নিয়ে। দুনিয়া ছেড়ে গেলে সবাই শুইতে ভয় পায়। বলে আবার হাসি শুরু করলো। মনটা খারাপ হয়ে গেল। আবার একটু অদ্ভুত লাগলো,
কিছুক্ষণ পর পর এভাবে কেন হাসছে কাকা। কাকার এমন খিস্তি হাসি শুনে আরো বেশি মন খারাপ হলো আমার। আজকে যেন বেশি বেশি হাসছে সে। কাগজে টিপ না দিয়ে লাশ কাটা ঘরে আটকে রেখেছে আমাকে। এক নজরে দেখতে লাগলাম কাকা কি করে। কাকা একটা ধারালো কাঁচি দিয়ে মেয়েটার উন্মুক্ত শরীরে বুকের মাঝখান থেকে ধরে এক টানে সোজা কেটে ফেললো নাভি পর্যন্ত। সাথে সাথে ফিনকি দিয়ে ছুটলো রক্ত পড়া। কোত্থেকে এক গ্লাস পানি এনে ঢেলে দিল সেই রক্তের উপর। সাথে সাথে ধুয়ে পরিষ্কার হয়ে গেল অনেক রক্ত। জীবন্ত মানুষের অপারেশন করতে অনেক কষ্ট, কিন্তু মরা লাশের অপারেশন করা অনেক সহজ। এরপর সেই লাশের দুই দিকে সুই দিয়ে চামড়া টান টান করে ট্রের সাথে লাগিয়ে দিয়ে কাটা শুরু করলো লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। লাশের শরীর ফোলার কারণ বোঝা গেল এবার। মেয়েটা অনেক মোটা ছিল, সারা শরীরে ভর্তি চর্বি। এই চর্বিগুলো হলদে আকার ধারণ করেছে মরার পর। সেই চর্বিগুলো কেটে কেটে একটা বালতিতে ফেলে দিল শাহমাদ কাকা। অনেক দিনের অভ্যস্ত কাকা অনেক নিখুঁত হাতে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটছে খালি হাতে, আর একটা ওজন যন্ত্রের উপর রেখে ওজন নিচ্ছে। তারপর টেবিলের আরেক পাশে সেই অঙ্গগুলো রেখে দিচ্ছে সাজিয়ে। হা করে তাকিয়ে থাকলাম আমি। কোনোদিন লাশ কাটেনি, আজকে প্রথম দেখছি। কিন্তু খেয়াল করিনি কখন পায়ের কাছে একটা কুকুর এসে পড়েছে। হঠাৎ পায়ে একটা হালকা ছোঁয়া পেতেই ভয় পেয়ে গেলাম। তারপর টেবিলের নিচে তাকিয়ে দেখি কয়েকটা সাদা রঙের কুকুর সেই টেবিলের তলায় রাখা চর্বিগুলো খাচ্ছে। কাকাকে সেটা বলতে যেতেই কাকা হাসি মুখে তাকিয়ে বলল, আরে ওই জিনিস ওদের অনেক প্রিয়, ওদের তো ভালো কিছু খাইতে দিতে পারি না, তাই এখানে আসলে ওরা ওই হলুদ জিনিসটা একটু খায়। আগে বকা দিতাম, কিন্তু চিন্তা করলাম তারা যখন এই জিনিসটা এতই পছন্দ করে তাহলে কি হয় খাইলে একটু, বলেই আবার হেসে ফেললো কাকা। এবার কেমন যেন গা খুলি উঠলো আমার। খেতে দিতে হলে ময়লা খাবে তাই বলে মানুষের চর্বি খাবে, এগুলো কেমন পোষা কুকুর। নাক মুখ কুঁচকে আবার নিচে দেখে নিলাম কুকুরগুলো তখনও খেয়ে চলেছে চর্বি। আস্তে আস্তে কাজ করে চলেছে কাকা। সব অঙ্গ প্রত্যঙ্গ প্রায় কাটা শেষ। এমন সময় কি যেন চিন্তা করে কাজ থামিয়ে দিলেন কাকা। তারপর একটা অঙ্গ আবার যথাস্থানে রেখে দিতে লাগলো। শুধু কলিজাটা পড়ে আছে টেবিলের এক কোনায়, কালচে আকার ধারণ করেছে সেটা। হঠাৎ কি মনে করে কলিজাটা একটা পলিথিন ব্যাগে পেঁচিয়ে নিয়ে হাঁটা দিল কাকা। অবাক হয়ে গেলাম আমি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কই যান কাকা? কলিজাটা নিয়ে কই যান? কি করবেন ওইটা দিয়ে? পেছন ফিরে তাকালো কাকা। খুব একটা ভালোভাবে চেহারা দেখা যাচ্ছে না। হেসে হেসে কাকা বলল, এই তো এই কলিজার আর একটা ব্যবস্থা করে আসি, তুই থাক, আমি একটু পরে আসতেছি। এই যাবো আর আসবো, সামান্য সময়। বলেই হন হন করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল শাহমাদ কাকা। পেছন পেছন কুকুরগুলোও ছিল। কি মনে করে পেছন ফিরে তাকাচ্ছিল সেই কুকুরগুলো। অন্ধকারে কুকুরগুলোর হলদে চোখের মনি দেখে ভয় পেয়ে গেলাম। লাশ ঘরের বাইরে থেকে কারা যেন কথা বলে, কিছু বুঝতে চাইছে। কেউ একজন মহিলা কাঁদছে। তাড়াতাড়ি লাশ ঘর থেকে বের হয়ে আসলাম। দরজা খুলে বের হয়ে অবাক হয়ে গেলাম। বাইরে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। আমার ভ্যানটা সরানো নিয়ে তর্ক করছিল কিছু মানুষ। মনে হচ্ছে ভ্যানে করে কোনো একটা লাশ নিয়ে এসেছে কেউ, সাথে সেই লাশের আত্মীয় স্বজন। তাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল ভেতর থেকে। আমি বের হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই, কার লাশ নিয়ে আসছেন? শাহমাদ কাকা তো একটু বাইরে গেল, এখনই চলে আসবে। হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল সামনের জনতা। ভোর হতে শুরু করেছে মাত্র। আস্তে আস্তে জেগে উঠতে শুরু করলো পাখিগুলো। সামনে থাকা সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়েছে। একজন মহিলা এগিয়ে আমাকে বলল, কে ছিল তোমার সাথে? কে ছিল তোমার সাথে ভিতরে? আমি বললাম, কি আর, শাহমাদ কাকা বাইরে গেছে, একটু পরে এসে পড়বো। সেই মহিলা গিয়ে ভ্যানে রাখা লাশটার মুখ থেকে কাপড় খুলে ফেলে বলল, শাহমাদ তো মরে গেছে,
এই যে তার লাশ। আমি দৌড়ে গিয়ে দেখি সত্যি সেখানে শাহমাত কাকা শুয়ে আছে। তাহলে এতক্ষণ কে ছিল? ওই দিন কে ছিল পরে আর জানতে পারিনি। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমার জন্মস্থান যশোর জেলার চৌগাছা থানার পুরাপাড়া গ্রামে। আমার প্রথম ঘটনা যে আমার বাবার সাথে ঘটা, যার শুরু 1992 সালে। আমাদের পরিবারের আয়ের মূল উৎস ছিল কৃষি। আমাদের সকল প্রকার কৃষি পণ্য উৎপাদন করা হতো এবং একটা পানের বরজও ছিল। বাবাকে মাঝে মাঝে পান বিক্রির জন্য দূর দূরান্তে যেতে হতো। কাজ শেষ করে বাসায় ফিরতে প্রায় রাত হতো। ঘটনাটি ঘটার দিন একটু বেশি রাত হয়ে গিয়েছিল, আনুমানিক 11টা। সেদিন ভারতের সীমান্তবর্তী একটি গ্রামে গিয়েছিল, যেটি আমার গ্রাম থেকে 4 গ্রাম দূরে। তখনকার সময় গ্রামে সাইকেল ছিল যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তখন ব্যাটারি চালিত টর্চ লাইটের প্রচলন ছিল। শীতের সময় থাকায় কোলাহল ছিল না বললেই চলে। কুয়াশায় তেমন কিছু দেখাও যাচ্ছিল না। একটা গ্রাম পার হতেই সামনে বিশাল ফাঁকা মাঠ এবং একটা বাওর রাস্তার মাঝ বরাবর চলে গেছে। আমার বাবা যখন ব্রিজের কাছে আসলেন তখন বুঝতে পারলেন ব্রিজের ওপর কিছু একটা আছে। টর্চ লাইট ঘোরাতেই দেখলেন একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটি আমার বাবাকে ডেকে বললেন, ভাই, আমার খুব বিপদ, আমাকে একটু সাহায্য করেন। আমার স্বামী খুব অসুস্থ, আমারে এখনই সুখপুকুরিয়া যেতে হবে। যেহেতু বিপদের কথা বলেছে তাই বেশি কিছু না ভেবেই বাবা বললেন, সাইকেলে উঠে বসেন। মহিলাটি সাইকেলে ওঠার পর থেকে সাইকেলটি যেন আর চলছে না। শীতের রাত থাকা সত্ত্বেও বাবার শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। সাইকেলের চাকায় হাওয়া না থাকা আর রাস্তায় প্রচুর ধুলা থাকার জন্য হয়তো এমনটা হচ্ছে। বাবা দাঁড়িয়ে বিষয়টি দেখতে চাইলেন, কিন্তু মহিলাটি বলল, তাড়াতাড়ি চলেন। বাবা বললেন, সাইকেলে কোনো সমস্যা আছে তাই সাইকেলটি চলছে না। তখন মহিলাটি বলল, কোনো সমস্যা নেই, চলেন। এরপর সাইকেলটি স্বাভাবিকভাবে চলতে লাগলো। এভাবে মনে একটা কৌতূহল আর ভয় নিয়ে একসময় সুখপুকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে চলে আসলো। উল্লেখ্য, ভূমি অফিসের পাশেই একটা হাফিজিয়া মাদ্রাসা আছে এবং রাস্তার বিপরীতে একটা বিশাল বড় আর গভীর পুকুর আছে। দিনের বেলায় ওই পুকুরের পাশ দিয়ে যেতে গা ছমছম করে। যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল, বাবা ভয় পাচ্ছিল, আবার একটু সাহসও হলো, সাথে একজন আছে। তাছাড়াও পাশেই একটা হাফিজিয়া মাদ্রাসা। হঠাৎ যে ঘটনাটা ঘটলো তাতে বাবা অবাক হয়ে গেল। হঠাৎ বাবাকে হতভম্ব করে দিয়ে একটা ঘটনা ঘটলো। বাবা শুনতে পেল পুকুরের মাঝখান থেকে কেউ করুণ সুরে তার নাম ধরে ডাকছে আর বলছে, আমাকে বাঁচাও। বাবা দেখলো যে পুকুরের পানি প্রচন্ড ঢেউ খেলছিল এবং কিনারে আছড়ে পড়ছিল এবং পুকুরের মাঝখানে কিছু একটার উপস্থিতি বুঝতে পারলো। এভাবে আর্তনাদ আরো বাড়তে লাগলো। বাবা তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই পেছন থেকে বিকট শব্দের হাসি তার কানে প্রবেশ করে। পেছন ফিরে দেখে যে হাসিটি সেই মহিলা যাকে এতক্ষণ বাবা সাইকেলে করে বহন করে নিয়ে এসেছে। বাবা দেখতে পায় মহিলাটি তার আগের আকৃতিতে নেই। তার চুলগুলো মুখের সামনে ঝুলে পড়েছে, এজন্য মুখটা ভালো বোঝা যাচ্ছে না। মহিলাটির শরীরে কোনো পোশাক ছিল না, কিন্তু তার শরীরে এত পরিমাণ লোম ছিল যে লোমের কারণে কিছু বোঝাও যাচ্ছিল না যে ওটা মানুষ নাকি অন্য কিছু। বাবা এটা দেখে খুবই ভয় পায় এবং চিৎকার শুরু করে। সেই চিৎকার শুনে হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আসলো। মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই এসে বাবাকে মাদ্রাসায় নিয়ে গেল এবং বলল, এত রাতে কোথা থেকে এসেছেন? বাবা সব কথা খুলে বলে। তখন সেখানকার বড় হুজুর বলল, আপনার ভাগ্য ভালো, তাই আপনি আজ বেঁচে গেছেন, আর কখনো এত রাতে বের হবেন না। মাদ্রাসার বড় হুজুর আব্বুকে বলল, আজকে রাতটা এখানেই থেকে যান, কাল সকাল হলে চলে যান। কিন্তু আব্বু হুজুরকে বলল যে আমাকে একটু এগিয়ে দেন, তারপর আমি একাই যেতে পারবো, তা না হলে বাসার সবাই চিন্তা করবে। তারা আব্বুকে কিছু দূর এগিয়ে দিলে আব্বু বলল, আর আসতে হবে না, কিছু দূর পরে আমার বাসা।
এবার আমি একাই চলে যেতে পারবো। এই কথা শুনে তারা ফিরে গেল। বাবা তারপর তাদেরকে বিদায় দিয়ে সাইকেল চালাতে লাগলো। হঠাৎ সাইকেলের চেনটা পড়ে গেল। বাড়ির অনেক কাছাকাছি চলে আসা এবং অনেক ক্লান্ত থাকায় সাইকেলের চেনটা না তুলে হাঁটতে শুরু করলো। এভাবে হাঁটতে হাঁটতে একটা 3 রাস্তার মোড়ের কাছে চলে আসলো। ওই মোড় থেকে আমাদের বাসায় 70-80 গজ দূরে। ওই মোড়েই যে আরো খারাপ কিছু অপেক্ষা করছে তা বাবা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। বাবা দেখতে পায় 40-50 জন মানুষ সামনে একটা লাশ নিয়ে জানাজার নামাজ পড়ছে। সকলেরই একই রকম পোশাক, সকলেরই একই রকম লম্বা লম্বা দাড়ি। সাধারণ মানুষের থেকে তারা আকৃতিতে অনেক বড়। বাবা খেয়াল করলো যে সেই মহিলাটি তার বাচ্চা কোলে নিয়ে বসে বসে কাঁদছে লাশটির পাশে। একবার টর্চ বন্ধ করতেই মহিলাটি বাবার সামনে চলে আসলো এবং বাবার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা এটা দেখে আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। বাবা সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করে তার কিছুই মনে ছিল না। লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শাহরুফ আহমেদ ফারদিন। উনি খুলনার স্থানীয় একজন বাসিন্দা। খুলনার 7 রাস্তার মোড়ে ওনার বাড়ি। বর্তমানে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন। বিগত প্রায় 3 বছর যাবত আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। অনেকবার ঘটনা পাঠানোর ইচ্ছা করলেও নানা ব্যস্ততায় পাঠাতে পারেননি বলে জানিয়েছেন। তবে এবার যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি অত্যন্ত রোমহর্ষক বলতে হবে। ওনার ছোট মামার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটি 2002 থেকে 2004 সালের মধ্যবর্তী কোনো একটি সময় ঘটেছিল। তখন গ্রীষ্মকাল চলছিল। আর ওনার ছোট মামার নাম শিশির খন্দকার। ফারদিন ভাইয়ের নানা বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামে। মূলত এই গ্রামেই ঘটনাটি ঘটে। ফারদিন ভাইয়ের নানা পেশায় ছিলেন একজন ডক্টর। উনি বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি চেম্বারে বসতেন, রোগী দেখতেন। বাড়ি থেকে ওই চেম্বারে যাওয়ার পথের যেই বিবরণটা, এই বিবরণটা দেওয়া প্রয়োজন। বাড়ি থেকে বের হবার পর, মানে চেম্বারে যাওয়ার পথে প্রথমে ডান পাশে বড় একটি পুকুর পড়ে, পুকুরের পর একটি বাঁশঝাড় পড়ে। এরপর বেশ খানিকটা খোলা মাঠের ভেতর দিয়ে হেঁটে পাকা রাস্তায় উঠতে হয়। পুকুরের পরে যে বাঁশঝাড়ের কথাটি আমরা বললাম, সেটি নিয়ে একটি ছোট্ট ঘটনা রয়েছে। এই ঘটনাটি না বললে মূল ঘটনাটা বুঝতে অসুবিধা হতে পারে। সেই ঘটনাটি আমরা শুরুতে বলি। ফারদিন ভাইয়ের নানা বাড়ির ঠিক কয়েকটা বাড়ি পরে এক প্রতিবেশীর বাড়িতে বিবাহযোগ্য একটি মেয়ের বিয়ে ঠিক হয়। মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক থাকার কারণে সে তো বিয়ে করতে রাজি হচ্ছিল না। কিন্তু মেয়ের মা বাবা আত্মীয় স্বজন কোনোভাবেই মেয়েটার এই সম্পর্ক মেনে নিতে চাচ্ছিলেন না। এক প্রকার জোর করেই মেয়ের অমতে বিয়ে মেয়ের উপর চাপিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েকদিন আগে এক রাতে হঠাৎ মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন ভেবেছিল হয়তোবা বাড়ির আশেপাশে কোথাও গিয়েছে। যখন অনেক রাত হয়ে যায়, মেয়েটি বাড়ি ফিরছিল না, তখন গ্রামের লোকজন সকলে একত্র হয়ে হারিকেন হাতে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর পাট ক্ষেতের পাশে একটা ছোট শেওড়া গাছের সঙ্গে এই মেয়েটার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে শেওড়া গাছটির সঙ্গে এই মেয়েটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল, এই শেওড়া গাছটি নাকি মেয়েটির দৈহিক উচ্চতা থেকে বেশ ছোট। সর্বোচ্চ মেয়েটির বুক পর্যন্ত লম্বা হবে এই গাছটি। এত ছোট একটি গাছের সঙ্গে সে কিভাবে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো, এটা কারোই বোধগম্য হচ্ছিল না। অনেকেই মনে করলো হয়তোবা এটা জিন ঘটিত কোনো অপমৃত্যু। সেই সময় নাকি গ্রামে এরকম রহস্যময় মৃত্যু ঘটত। মেয়েটির লাশ গলায় ফাঁসি অবস্থায় এত বীভৎস দেখতে ছিল যে ছোট ছোট শিশুরা সেই বীভৎস লাশ দেখে কয়েক রাত নাকি ঘুমাতেই পারেনি। অনেক বড় মানুষও সেই লাশ দেখে আঁতকে উঠেছিল। লাশটির চেহারা এমন ছিল যে মেয়েটি হাঁটু গেড়ে এক পাশে কাত হয়ে আছে এবং নিজের হাত দিয়ে তার গলায় ফাঁস দেওয়ার রশিটি জোরে জাপটে ধরে আছে বা হাত দিয়ে চেপে ধরে আছে।
মেয়েটির জিহ্বা প্রায় অনেকখানি বের হয়ে আছে এবং চোখ দুটো সম্পূর্ণ বড় বড় খোলা ছিল এবং সাদা হয়ে গিয়েছিল। আশেপাশের মাটিতে অনেক হ্যাঁচড়ানো বা এমন কিছু দাগ ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে মেয়েটি ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, মানে তার যে লাশটা, এই জায়গা থেকে বেশ কিছুটা দূর দিয়েও তাকে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে বা জাপটাজাপটি হয়েছে, এমনটা মনে হচ্ছিল। মনে হচ্ছে কেউ তাকে জোর জবরদস্তি করে হত্যা করেছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে সে হাঁটু গাড়া অবস্থায় বসা। সাধারণত যখন কেউ আত্মহত্যা করতে যায় বা গলায় ফাঁস দেয়, তখন গলার রগে এমন এক ধরনের টান পড়ে যার ফলে দু হাত কিন্তু উপর দিকে উঠতে চায় না, এটাই ডক্টররা বলেন। যদিও বা ওই মেয়েটির থেকে গাছটির উচ্চতা কম, সে যদি হাত দিয়ে ধরেও ফেলে ওই রশিটা, তারপরেও তো সে যে জায়গায় থাকে, মানে যে জায়গাটায় তার অবস্থানটা ছিল, সেখান থেকে আরো অনেক দূরে তো মাটিতে আঁচড়ানোর দাগ থাকার কথা নয়। মনে হচ্ছে তার ইচ্ছার বিপরীতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, আশেপাশে এমন কোনো আলামত পাওয়া যায়নি যাতে করে মনে হয়েছে কোনো মানুষ এই কাজ করেছে। আবার মানুষ এই কাজ করতেও পারে, বলা যাচ্ছিল না, তবে এতটুকুই ধারণা করা হচ্ছিল যে কোনো মানুষ হত্যা করেছে। আবার কেউ কেউ বলছিলেন যেহেতু মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক ছিল, তাকে জোর করে বিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল, এই জন্যই হয়তো বা মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার জন্য তো আরও জায়গা ছিল, বাড়ি থেকে এতটা দূরে এসে তার থেকেও ছোট উচ্চতার একটা গাছে সে কেন ফাঁস দিবে? তারপর আরো যে আলামতগুলো ছিল, এটাও রহস্যজনক ছিল। তবে এই বিষয়টা নিয়ে খুব বেশি তারা আর থানা পুলিশ করেন নাই। ওখান থেকে লাশ উদ্ধার করে শরীয়ত মোতাবেক দাফন কাফন করা হয়। কিন্তু দাফন কাফন করার কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যায় আসল ঘটনা, যেটা হচ্ছে আমাদের এই ঘটনার মূল অংশ। মেয়েটিকে দাফন করা হয়েছিল সেই বাঁশঝাড়ে, যেটি এই ফারদিন ভাইয়ের নানাবাড়ি থেকে একটা পুকুরের পরে। সন্ধ্যার পর যেই ওই বাঁশঝাড় দিয়ে বাড়িতে ফিরত বা অন্য কোনো কাজে যেত, অদৃশ্য কিছু তাকে আক্রমণ করত। কারো মাথায় ইটের টুকরা বা মাটির ছোট বড় ঢিল ছুটত, কারো মাথায় পচা দুর্গন্ধযুক্ত পানি পড়ত। কেউ কেউ দেখত ওই অপমৃত্যুতে মারা যাওয়া মেয়েটি একটি বড় বাঁশের মাথায় অদ্ভুতভাবে বসে আছে। অদ্ভুত এই কারণে বলা হচ্ছে যে সে যেভাবে বসে থাকতো, কোনো মানুষ সাধারণভাবে এভাবে বসতেই পারে না। তার পা পেছন দিক দিয়ে ঘুরিয়ে কাঁধের উপর এনে রাখা, মানে এক পা, আর অপর পা আমরা যেভাবে আসন করে বসি সেভাবে রাখা। আবার কখনো কখনো এভাবে বসতো যে আমাদের পায়ের পাতা যেদিকে মুখ করা থাকে, আমাদের বডিও কিন্তু ওই দিকেই থাকে। আমাদের হাঁটু যেদিকে থাকে, আমাদের বডিও কিন্তু ওই দিকে থাকে। কখনো কখনো নাকি এরকম বসতো যে তার পায়ের পাতা হাঁটু যেদিকে, তার বডিটা তার উল্টো দিকে। আবার কখনো কখনো এমন ভাবে নাকি দেখা যেত তার বডি সব ঠিকঠাক আছে, কিন্তু মাথাটা উল্টো দিকে ঘোরানো। এরকম ভয়ঙ্কর আকৃতিতে তাকে দেখা যেত। মানুষ তো প্রচন্ড রকমের ভয় পেত। ওই বাঁশঝাড়ে অনেকের সাথেই ঘটতে থাকে রাতের বেলায় এই ঘটনা। তো এই যে ফারদিন ভাইয়ের ছোট মামা শিশির খন্দকার, তো শিশির মামা প্রায় প্রতিদিনই ওই বাঁশঝাড়ের ওই পথ দিয়ে ফারদিন ভাইয়ের নানাকে, মানে এই শিশির ভাইয়ের বাবাকে, মানে শিশির মামার বাবাকে হারিকেনের তেল দিয়ে আসতেন, হারিকেন এবং কেরোসিন তেল দিয়ে আসতেন আর কি। চেম্বারে দিয়ে আসতেন, সন্ধ্যার আগে আগেই দিয়ে আসতেন, আর ফিরতেন ওই সন্ধ্যার পরপরই ওই বাঁশঝাড় দিয়েই। এটা বেশ অনেকদিন ধরেই উনি করে আসছিলেন আর কি। তো একদিন হয়েছে কি, নানাকে হারিকেন দিয়ে আসছেন কেরোসিন তেল সহ। চেম্বার থেকে ফেরার পথে তার সাথে কিছু বন্ধু বান্ধবের দেখা হয়। তাদের সাথে গল্প করতে করতে কিছুটা দেরি হয়ে যায়। উনি বাড়িতে এসে আবার পড়তে বসবেন। তো
বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাড়িতে ফিরছিলেন তখন হয়তোবা সর্বোচ্চ রাত 8টা বাজে। আর তখন তো গরমকাল ছিল, মাগরিবের নামাজ শেষ হতে হতেও কিন্তু 7:15, 7:20 এরকম বেজে যেত। 8টা মানে কিন্তু খুব বেশি রাত না, গরমকালের কথা বলছি আর কি। তো উনি তো ফিরছিলেন যখন, ওনার হাতে কোনো টর্চ লাইট বা অন্য কোনো আলোর কিছু ছিল না। ওনার চিরচেনা সেই বাড়ির পথ ধরেই আসছিলেন। ওই পথ তো তার খুবই চেনা, চোখ বন্ধ করে হাঁটলে ওই বাসার ভিতর দিয়ে উনি চলে আসতে পারবেন, এতটাই চেনা। তার কোনো আলোরও প্রয়োজন ছিল না, অমাবস্যার অন্ধকারে অনায়াসেই উনি হাঁটাচলা করতে পারতেন। তো উনি হাঁটতে হাঁটতে যখন ওই বাসারের কাছে আসছেন, আর ওই যে যেই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটার কবরস্থান, মানে যেই জায়গাটাতে আর কি কবর যেখানে দেয়া হয়েছিল, ওই কবরের কাছাকাছি জায়গায় একটা বড় লেবু গাছ ছিল। লেবু গাছ কিন্তু বেশ অনেক জায়গা নিয়ে ছড়িয়ে যায়, আমরা যারা লেবু গাছ দেখেছি, বড় বড় লেবু গাছ একটা ঝোপের মতো হয়ে যায়। তো মামা দেখতে পেলেন ওই লেবু গাছের তলা থেকে বেশ খানিকটা আলোর ঝলকানি বের হচ্ছে। শিশির খন্দকার মামার বয়স কিন্তু তখন 16-17 বছরের মতো হবে আর কি। তবে উনি বেশ সাহসী ছিলেন, কিছুটা ভয় পেলেও মনে সাহস রেখে সামনে বাড়ির দিকে আগাতে থাকলেন। ধীরে ধীরে হলো কি, ওই লেবু গাছের তলা থেকে যেই আলোর ঝলকানিটা বের হচ্ছিল, ওটা মনে হচ্ছে আস্তে আস্তে একটু একটু বড় হতে শুরু করেছে। তো মামা আবার ওইদিকে যখন তাকিয়েছেন, উনি দেখেন ওই আলোর ভেতর থেকে ছোট্ট একটা পুতুল বের হয়ে আসছে। বাজারে কিছু পুতুল কিনতে পাওয়া যায় না, ছোট বাচ্চা মেয়ের আকৃতির, খুব সুন্দর পুতুল, ওই রকম পুতুল, দেখতে খুবই সুন্দর। ওই আলোর ঝলকানিতে ওই পুতুলের চেহারাও খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। মামা এটা দেখে থমকে যান, আরে এইটা কি? আরো একটি বিষয় দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান, সেটা হচ্ছে ওই পুতুল এক পা করে এগিয়ে আসছে, আর প্রতি কদমে কদমে তার উচ্চতা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভাবে অল্প কয়েক কদম আগানোর পরপরই ওই পুতুলটা মামার থেকেও আরো উঁচু আকৃতি ধারণ করেছে। আর মামা যখন ওই পুতুলের মুখের দিকে ভালো করে তাকিয়েছেন, তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। এই পুতুলের চেহারাটা এখন আর সুন্দর নাই, এর চেহারা হয়ে গেছে এই যে কিছুদিন আগে যে মেয়েটি মারা গিয়েছিল, যার ডেড বডিটা পাওয়া গিয়েছিল গলায় ফাঁস দেওয়া অবস্থায়, এই মেয়েটির চেহারা। তবে ওই চেহারার ভিতরে যে ভয়ঙ্কর রূপ ছিল, বিষয়টা এরকম না। সে স্বাভাবিক অবস্থায় যেরকম ছিল ওই রকমই চেহারা, কিন্তু এবারে ওই অবয়বটি 2 হাত প্রসারিত করে শিশির মামাকে বলছে, এই শিশির আয়, এদিকে আয়। এই বলে 2 হাত প্রসারিত করে মামাকে জড়িয়ে ধরতে গেছে। মামা তখন কি করবেন বুঝে উঠতে না পেরে উনি ওনার হাত দিয়ে ওই অবয়বটা শরীরে আঘাত করার চেষ্টা করেছেন। আর তখন উনি দেখেন যে ওনার হাতটা মনে হলো বাতাসের ভেতর দিয়ে চলে গেল। মানে ওই অবয়বটাকে দেখে একটা সলিড বস্তু মনে হলেও যখন হাত দিয়ে ওটাকে আঘাত করেছেন, মনে হলো বাতাসের উপর উনি হাত চালিয়েছেন। তখন মামা সাহস করে ওই অবয়বটির এক পাশ দিয়েই দৌড় দিয়েছেন বাড়ির দিকে, কারণ ওনার বাড়ির দিকে দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ পেছনে যে পাকা রাস্তা দূরে, সেটাও কিন্তু বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে, আর সামনে বাড়ির পথ এটা কম পথ, তবে সেখানেও একটা লম্বা দৌড় দিতে হবে। মামা তো দৌড় দিয়েছেন, তবে উনি তখন একটা বুদ্ধি করেছিলেন, সেটা হচ্ছে যে ওই কাছাকাছি জায়গায় ওনার এক বন্ধুর বাড়ি ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে রাকিব। উনি নিজের বাড়িতে না গিয়ে ওই রাকিবদের বাড়িতে ঢুকে উঠোনে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তখন তো আসলে রাত বেশি না, তখন এশার আজানও দেয়নি, বাড়ির সবাই তো জেগে আছে। লোকজন বের হয়ে আসছে, এসে দেখে এই অবস্থা। তখন তাড়াতাড়ি তারা তাকে মাথায় পানি দিয়েছে, মাথায় তেল মালিশ করে দিচ্ছে, হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে, আর কয়েকজন লোক খবর পাঠিয়েছে হচ্ছে এই শিশির মামার বাড়িতে।
সেখান থেকে লোকজন চলে আসে, তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। হুজুর ডেকে আনা হয়, ঝাড়ফুঁক করানো হচ্ছে, জ্ঞান সহজে ফেরে না। অনেকক্ষণ পরে জ্ঞান ফেরে। কি হয়েছিল পরবর্তীতে মামা খুলে বলেন। এরপর এলাকার লোকজন বসে একটা পরামর্শ করেন যে এইভাবে তো আর চলতে দেয়া যায় না, অনেকদিন ধরেই তো এরকম উৎপাত চলছে এই বাঁশঝাড়ের এখানে বা আশেপাশে, একটা কিছু তো করতে হবে। ভালো একজন হুজুরকে নিয়ে আসা হয়, উনি পুরো জায়গাটা ভালো করে বন্ধনী দিয়ে দেন এবং রুকিয়া করে দেন। এরপর থেকে ওই জায়গার সমস্যাটা একদমই দূরীভূত হয়ে যায়। এরপর থেকে এই ধরনের সমস্যা আর কখনো ওখানে ঘটেনি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, কেউ একজন বাঁশঝাড়ের ভেতর দিয়ে আসছে, কোনো একটা লেবু গাছের নিচ থেকে একটা পুতুল বের হয়ে এসেছে, আর সেই পুতুলটা প্রতিটা কদমে কদমে বড় হয়ে যাচ্ছে। সেই পুতুলটা যদি কোনো মানুষের চেহারার আকৃতি ধারণ করে, যেই মানুষটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে এমন কোনো ব্যক্তি আবার যদি দুহাত প্রসারিত করে জড়িয়ে ধরতে আসে, তখন মানুষের ভয়ের লেভেলটা কোথায় পৌঁছাতে পারে। আল্লাহর রহমতে শিশির মামা যে ওখান থেকে বুদ্ধি করে বেঁচে ফিরতে পেরেছেন, এটাই আল্লাহর অশেষ রহমত। আমরা হলে ওখানেই হয়তো বা সেন্সলেস হয়ে পড়ে যেতাম বা ওখানেই হার্ট অ্যাটাক করে মারা যেতাম, এমন একটা অবস্থা হতে পারত। তো আল্লাহ শিশির মামাকে বাঁচিয়ে এনেছেন এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি থেকে, আলহামদুলিল্লাহ। আমরা চাই না এরকম ঘটনা আর কারো সাথে ঘটুক। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, শাহরুফ আহমেদ ফারদিন ভাইকে। আশা করি ওনার কাছ থেকে আরো অনেক ঘটনাই ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। উনি দোয়া চেয়েছেন উনি যেন মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা তার মনের নেক আশাকে পূরণ করে দিন। আমার নাম সামি। বাসা নরসিংদী হওয়ায় আমি ঢাকা মতিঝিলে হোস্টেলে থেকে পড়াশোনা করছি। আমি ফেব্রুয়ারি মাস হতে হোস্টেলে আছি। প্রথম কয়েকদিন ভালোই ছিল। আমার সাথে নটরডেম কলেজের একজন বড় ভাই, যিনি চট্টগ্রামে থাকতো এবং অন্য সিট খালি ছিল। এপ্রিলে রোজা শুরু হওয়ার পর সবাই বাড়ি চলে যায়, আমার রুমমেটও চলে যায়। আমি এক রাত থাকার পর খারাপ লাগায় আমিও বাড়ি চলে আসি। মে মাসে আবার যখন আসি তখন শুনতে পাই ওই রুমমেটের পরিবার ঢাকায় চলে আসায় সে আর থাকতে পারবে না। বছরের মাঝামাঝি হওয়ায় নতুন কোনো ছাত্রও আসছে না। অন্যান্য রুমে সিট থাকার পরও আমি এই রুমের মায়া তখন ত্যাগ করতে না পারায় এক প্রকার বাধ্য হয়েই সেই রুমেই থেকে যাই, যা আমার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। জুন মাসে আমার হাফ ইয়ারলি পরীক্ষা হওয়ায় আমি রাত 2টা থেকে 3টা পর্যন্ত পড়ালেখা করতাম। একদিন আমার রুমের পাশের ওয়াশরুমে আমি রাত 2:30 থেকে পানি পড়ার শব্দ শুনতে পাই এবং শুনে আমি রুম থেকে বের হয়ে দেখি সেখানে কেউ নেই। এর পরের দিনের কথা, তার পরের দিন একই ঘটনা। তবে ওই দিন কেউ একজন গোসল করলে যেমন পানির শব্দ হয় তেমন আওয়াজ আসছিল। এর পরের দিন বাথরুমের সামনের সিসি ক্যামেরা চেক করে দেখতে পাই সেখানে কিছুই নেই। সেটাতে আমি আগে ঘুমিয়ে যাওয়ার পরও পানির আওয়াজে ঘুম ভেঙে যায়। তারপর আমি পাশের রুমের ছেলেকে ফোন দিয়ে বলি বাইরে দেখার জন্য যে কিছু সে দেখতে পায় কিনা। তবে সে চলে যাবার পরও আমি এটা শুনতে পেতে থাকি। এভাবেই চলে যাচ্ছিল ভয় আর আতঙ্কে। আমি প্রমাণ না থাকায় কাউকেই কিছুই বলতে পারছিলাম না। পুরো বিষয়টাই আমি নিজের মধ্যে রেখে দিয়েছিলাম। মে মাসের 24 তারিখ রাতে ঘটেছে আসল ঘটনা। পরীক্ষা তখন আর মাত্র 5 দিন বাকি থাকায় আমি তখন পড়ছিলাম। রাত আনুমানিক 1:42। তখনই হঠাৎ কল দিয়ে পানি পড়ার শব্দ শুরু হয়ে যায়। এমন সময় কারেন্টও চলে গেল। মোমবাতি দিয়ে আগুন ধরাতে গিয়ে খেয়াল হলো সন্ধ্যায় মোমে আগুন ধরাতে পাশের রুমমেট জুবায়েদ ম্যাচ নিয়ে গিয়েছে। তখন আমি তাকে ডাকলাম, সে কোনো সাড়া দিচ্ছিল না। পরে সে সাড়াও দিল, বলল দরজা খুলে নিয়ে যা। আমিও তখন মোটামুটি একটু ভরসা পেয়ে দরজা খুলে দেখি রুমের মধ্যে কেউ নেই। হঠাৎ কে যেন আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল,
কিরে, ম্যাচ নিবি না? একথা বলেই আমার উপর একটা বাতাস এসে পড়লে আমি যেন পাশে আমার শার্ট যেন একদম ভিজে গেল। মনে হলো একটা পানির ঝাপটা এসে আমার গায়ে পড়লো। এরপরে আমি কালো অবয়ব আমার উপরে ঝাঁপিয়ে পড়তে দেখলাম। যতটুকু এরপর আমার মনে আছে, সে আমার গলায় চেপে ধরে 0.5 ফুট ওপরে তুলে ফেলেছিল, প্রায় হাফ ফুট ওপরে। তারপর আমি অজ্ঞান হয়ে যাই ভয় আর আতঙ্কে। এরপরে সকালে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে ছিল হোস্টেল মালিক, তারা সহ আরো অনেকে। দুপুরে তখন আমার প্রচন্ড জ্বর আসে, এতই যে আমি খেতে পর্যন্ত পারছিলাম না। মাথা ব্যথা সহ বমি হচ্ছিল। ঢাকা মেডিকেল কলেজে আমি 8 দিনের মতো ভর্তি ছিলাম। 4 দিনও যখন জ্বর আমার ছাড়ছিল না, তখন আমাদের এলাকার এক হুজুরের পানি পড়া দেওয়ার পর আমি কিছুটা সুস্থ হই। সেই বছর আমার আর পরীক্ষা দেওয়া হয়নি। গ্রামে আসায় ওই হুজুরকে সব বলার পর তিনি তার নিজস্ব জিনকে কি যেন বললেন। তারপরে বেশ কিছুক্ষণ পর তুমি কিছু শুনলেন বললে মনে হলো। তারপরে তিনি আমাকে বললেন, তুমি যে হোস্টেলে থাকতে অথবা যে স্থানে থাকতে সে স্থানটি ভালো ছিল না, যত তাড়াতাড়ি সম্ভব সে স্থানটি ছেড়ে দাও, এটা তোমার জন্য ভালো হবে। ওখানে খুব খারাপ ধরনের একটা অপশক্তি থাকে, যা একবার তোমার ক্ষতি করতে চেয়েও পুরোপুরি সফল হতে পারেনি, কিন্তু দ্বিতীয়বার সে তোমাকে আর রেহাই দেবে না। তিনি আমাকে একটা আমল শিখিয়ে দিয়ে বলেন নিয়মিত সে আমলটাকে করার জন্য। তারপরে আমি হোস্টেল চেঞ্জ করে ফেলি এবং আলহামদুলিল্লাহ অনেক ভাই, এখন আমি ভালো আছি। কিন্তু এখনো আমার মনে হয় রাতে ঘুমানোর সময় কিছু একটা আমার গলা চেপে ধরে। জানি না এই পরিস্থিতি থেকে আমি ঠিক কবে মুক্তি পাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি আনাশা, আর আমি বেসিক্যালি সিঙ্গাপুর থাকি, কিন্তু ঘটনাটা ঘটেছিল মালয়েশিয়ায়। ওকে। তো ইট ওয়াজ 2014। তো আমাদের তখন ছুটি ছিল, চাইনিজ নিউ ইয়ার, একটা বড় ছুটি ছিল। তো তখন আমার ভাইও ছিলেন ওখানে সিঙ্গাপুরে, যে এখন স্টুডিওতে আছেন আমার সাথেই। আমার নাম মামুনুর রশিদ খান রানা। ওকে, আমিও ছিলাম ওই সময়টা। আচ্ছা, সবাই একসঙ্গে ছিলেন আপনারা? ওকে। তো ও ছিল বলেই আমরা একটা প্ল্যান করলাম যে আমরা একটা রোড ট্রিপে আমরা মালয়েশিয়া যাব সিঙ্গাপুর থেকে। তো ইনফ্যাক্ট আমাদের ডেস্টিনেশন ছিল ক্যামেরুন হাইল্যান্ড, একটা জায়গা আছে মালয়েশিয়া। তো আমরা ডিসাইড করলাম যেহেতু 3 দিন থাকবো, তো আমরা এক এক রাত এক একটা জায়গায় যে এক একটা হোটেলে রাতে থাকবো আর কি। তো যেটা হলো, তো ফার্স্ট যখন আমরা ডিসাইড করলাম যে আমরা যাব, তো এমন সময় আমার হাজব্যান্ড খুব সম্ভবত এটা শেয়ার করছিল ওর একটা কলিগের সাথে, তো কোন ওয়েতে গেলে ইজি হবে বা কোন ওয়ে ফাস্টার। তো ওই সময় ওর একটা কলিগ বললো যে ওখানে কারাক হাইওয়ে বলে একটা জায়গা আছে, একটা হাইওয়ে, ওটা অ্যাভয়েড করতে। তো যখন আমরা বললাম যে কেন, তখন বললো যে না, ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় আর ওখানে কিছু হন্টেড ব্যাপার ঘটেছে এর আগে। তো এটা শুনে যেমন আমরা খুব এনথুজিয়াস্টিক হলাম যে কি ব্যাপারটা কি। তো আমরা নিজেরাই তখন একটা রিসার্চ করা শুরু করলাম আর কি। গুগলেও মানে আমরা যখন সার্চ দিয়ে দেখলাম অনেকগুলো ঘটনা তখন আমরা দেখতে পাই গুগলে, যে ওইটা সম্পর্কে, ওই জায়গাটা ওই সম্পর্কে। জায়গাটা ওই হাইওয়েতে অনেক সময় অনেকে দেখেছে বিভিন্ন রকম হলুদ একটা ভক্সওয়াগন যার মধ্যে কেউ নেই, রাতের বেলা অনেক অ্যাক্সিডেন্টও ঘটেছে ওই ভক্সওয়াগনের মাধ্যমে। ওকে। এই ঘটনাগুলো আমরা অনলাইনে দেখতে পাই ওই কারাক হাইওয়ের সম্পর্কে। গুগল করলে এটা আসলে পাওয়া যাবে আর কি। Okay. তো ও মানে আমাদের জার্নিটা শুরু হওয়ার আগেই উই আর হ্যাভিং ডিসকাশন অ্যাবাউট অল দোজ হন্টেড স্টাফ এন্ড অল। তো ফার্স্ট নাইটে যখন আমরা যাই, তো ওটা পুত্রাজায়া মালয়েশিয়ার একটা জায়গা। তো ওখানে আমরা প্রথম রাতটা থেকে মাল্টিমিডিয়া একটা ইউনিভার্সিটির একটা হোটেল। Okay. তো ওই হোটেলটা ইনফ্যাক্ট খুব একটু ভয়ঙ্কর ছিল আর কি। মানে আমরা যখন গেলাম, ইট ওয়াজ ভেরি কোয়াইট আর কি। তো আমরা সেই রাতে বলছি আল্লাহ, এই হোটেলটা আমার মনে হয় কিছু একটা হবে, এরকম আমরা আলাপ করছি। বাট ইনফ্যাক্ট ও রাতে কিছুই হলো টলো না আর কি। আমরা আসলে অ্যান্টিসিপেট করছিলাম না কিছু, কিন্তু যেহেতু আমরা এত ভূত নিয়ে আলাপ করছিলাম, তো আমরা একটু ভয়ও পাচ্ছিলাম আসলে প্রথম রাতে। তো সেকেন্ড ডেতে আমরা যখন ক্যামেরুন হাইল্যান্ডে গেলাম, তো সেখানে যে হোটেলটা আমরা নিয়েছি সেটার কথাও
গুগল আমরা পেয়েছি যে ওখানে একটা স্পেসিফিক রুম 800 কত নম্বর রুম, ওই রুমটা হন্টেড রুম হিসেবে কনসিডার করে আর কি। তো আমরা যাওয়ার পরেই জিজ্ঞেস করলাম যে আমরা কি ওই রুমটা পেতে পারি, তো রিসেপশনে ওরা হেসে দিল, বললো যে না এটা আসলে আমাদের বুক আর কি। বাট বেসিক্যালি আমার মনে হচ্ছিল যে ওরা এই রুমটা কাউকে দিতে চাচ্ছে না আর কি। তো ওদিনও কিছুই আমরা অনেক রাত পর্যন্ত গল্প টল্প করলাম, বাট উই ডিডন্ট এনকাউন্টার এনিথিং। তো দ্য লাস্ট নাইট যেদিন আমরা চলে আসবো, তো সেদিন আমরা আবার কেএল ব্যাক করলাম। তো সেইটার হোটেলটা আমরা আসলে আগে কখন মানে বুকিং দেইনি, তো আমরা গাড়িতে বসেই আসলে ঠিক করছি যে আমরা ওখানে থাকবো। তো ওই হোটেলটা ছিল একদম মানে হার্ট অফ দ্য সিটি, একদম কেএল এর একদম মাঝে। এটা হোটেল মুলারি নাম। ইটস মানে বেশ হইচই একটা হোটেল আর কি, মানে একদম মেইন রোডের উপরে। আচ্ছা। তো আমরা আসলে ইনফ্যাক্ট আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম, আমার 2 বাচ্চা আর আমার ভাই, আমার একটা ফ্রেন্ড, আমার হাজবেন্ড। আমরা তো আমরা উই ওয়ার লুকিং ফর আ কানেক্টিং রুম আর কি, যাতে আমরা রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে এসে গল্প টল্প করতে পারি। তো যখন ওদের কাছে চাইলাম, তো ওরা বললো যে না আমাদের 3 তলায় 2টা রুম আছে, কিন্তু কানেক্টিং রুম দিতে পারবো না, আমরা ওটা একটু দূরে হবে আর কি। তো আমরা আর আমাদের কোনো অপশন ছিল না, অনেক রাত হয়ে গেছে, আমরা উঠে গেলাম ওই হোটেলে আর কি। তো যেটা হলো রাতে আমার বাচ্চারা আমার হাজবেন্ডের সাথে রাতে ওরা রেস্ট নিচ্ছিল, তো আমি ভাবছি যে আমি ওদের সাথে যে একটু গল্প টল্প করি। তো রাত তখন বাজে অ্যারাউন্ড 11:30 আচ্ছা। অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা 3 জন, আমি, আমার ভাই আর আমাদের একটা ফ্রেন্ড, হ্যাঁ। তো আমরা লাইক গল্প করছি, বাট ওইটা কোনো ভূতের গল্প টল্প না, জাস্ট নর্মাল গল্প করছি আমরা। এমন সময় শুরু হলো যে মনে হচ্ছে যে আমাদের রুমের বাইরে বেশ অনেক মানুষের আওয়াজ, কথা বলছে, লাগেজ টানছে। আচ্ছা আচ্ছা। তো মানে উই হ্যাড আ ফিলিং যে গেস্ট আসছে বোধহয় কোনো আরো আর কি। তো আচ্ছা। হোটেলে তো ইউজুয়ালি গেস্ট অনেক সময় অনেক রাতেই আসে আর কি। তো আস্তে আস্তে আওয়াজটা যেমন একটু বাড়তে লাগলো আর কি। তো বেশ জোরে হচ্ছিল, এবং এর পাশাপাশি তুমি ওই যেটা বললে না, মেয়ের এর পাশাপাশি একটা মানে একটা ভয়েস পাচ্ছি যেটা হালকা হালকা করে ভেসে যাচ্ছে, একটা মেয়ের গলার আওয়াজ। আচ্ছা। কিন্তু আমরা বুঝতে পারছি না মেয়েটা কি বলছে বা ও কি শব্দ ইউজ করছে, ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছি না। একটা শব্দ শুধু মেয়ের হালকা একটা, বুঝতে পারছেন যেখানে ওটা মেয়ে। একটা মেয়ের গলার আওয়াজ, কিন্তু কি বলতে চাচ্ছে সেটা আমরা শুনতে পাচ্ছি না, এতই লাইট। তারপর আস্তে আস্তে শব্দটা একটু বাড়তে শুরু করলো, এবং শব্দটা এখন ওয়ালের মধ্যে, দেওয়ালে, আমাদের চারদিকের রুমের দেওয়ালে খুব জোরে জোরে কিছুটি বাড়ি দিলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হওয়া শুরু করলো, ধুম ধুম করে শব্দ হওয়া শুরু করলো। এবং তখন আস্তে আস্তে আমরা মানে আমাদের একটা ভয় ভিতরে ঢোকা শুরু করলো, মানে ফিলিংসটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো আমার। আচ্ছা, এর মাঝে একটা জিনিস হচ্ছে, যখন শব্দটা ফার্স্ট যখন শুরু হয়, তো আমরা তখন ফোন করি নিচে রিসেপশনে, ফোন করে আমরা কিন্তু জানাই যে দেখো এরকম শব্দ হচ্ছে, এরকম শব্দ যদি কন্টিনিউ করে, এখন তো আমরা ঘুমাচ্ছি না, বাট যখন ঘুমাবো এরকম শব্দ হলে তো এটা ইটস আ নিউসেন্স, আমরা তো ঘুমাতে পারবো না। তো এটা খুব আমাদের কাছে একটু ডাউটফুল লাগে যে ওরা কোনোই রেসপন্স করে না, বা ওরা কাউকে পাঠায়ও নি, কারণ আমরা ইন্ডিকেট করেছি যে আমরা এত নম্বর রুমে আছি, তোমরা একটু কাইন্ডলি এসে দেখবে যেটা কিসের শব্দ হচ্ছে আর কি। বাট নোবডি কেম, মানে কেউ আসেনি। তারপরে যেটা হলো যে এরকম আমরা তখন আমরা লিটল প্যানিক যে কি হচ্ছে, কারণ শব্দটা লোকেট করা যাচ্ছে না। একটা সময় প্রথমে মনে হচ্ছিল যে রুমের বাইরে থেকে আসছে, এখন মনে হচ্ছে যে ইটস উইদিন দ্য রুম, কিন্তু কখনো এই দেয়ালে, কখনো ও এবং দেয়ালে। কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। জি। তারপরে একটা পর্যায়ে তখন রাত্র বোধ হয় 2টার মতো বাজে। তো আমার এমন সিচুয়েশন হচ্ছে যে আমরা 3 জনই মানে বেরোতে পারছি না, এরকম মানে এত ভয় লাগছিল আর কি। তো তখন আমি তো আমাদের রুমে যাবো, আমার বাচ্চাদের সাথে মানে থাকবো, যে আমি ওদেরকে বললাম যে চলো আমাকে তোমরা একটু ছেড়ে দিয়ে আসো। মানে ইনফ্যাক্ট খুব বেশি দূর না, জাস্ট একটাই করিডোর ক্রস করতে হবে, মানে অপোজিটে আমার রুমটা ছিল। তো ওকে বললাম যে চলো, আমার খুব ভয় লাগছে, আমি একা যেতে পারবো না, তুমি ওকে নিয়ে চলো। আমরা 3 জন জাস্ট করিডোরটাতে, আমরা দ্য মোমেন্ট উই স্টেপড আউট, ওই ঠিক একটা মেয়ের একটা কান্নার, একটা চাপা একটা কান্নার শব্দ, এবং ইট ওয়াজ লাইক ক্লিয়ার, একদম মানে মনে হচ্ছে যে করিডোরে কেউ কাছে, এরকম মনে হচ্ছিল না যে কোনো রুম থেকে কান্নার শব্দ আসছে আর কি। তারপরে ফাইনালি আমরা রুমে গেলাম। রুমে যাওয়ার পরে আমার হাজবেন্ডকে আমি সঙ্গে সঙ্গে উঠানো মাত্র আমার রুমেও স্টার্টেড। আমার রুমেও এরকম হচ্ছে যে আমরা যেমন কমিউনিকেট করছি ওই পাশের রুমের সাথে, যে তোমাদেরকে এখনো হচ্ছে, ওরা বলছে হ্যাঁ আমাদের এখনো হচ্ছে, আমাদেরও হচ্ছে। তখন মানে সারাটা রাত দেওয়ালের শব্দগুলো আরো বেড়ে গেল। হ্যাঁ। আচ্ছা। একদম ওই শব্দগুলো অনেক ওগুলো অনেক ভয়ঙ্কর ছিল শব্দগুলো, মানে এত জোরে মনে হচ্ছে যে দেওয়ালটা ভেঙে যাবে।
এত জোরে জোরে ধুম ধুম করে শব্দ হচ্ছিল। এবং কন্টিনিউস এবং ফ্রিকোয়েন্সিও বাড়লো এবং ডাইনামিকও বাড়লো, মানে সাউন্ডও খুব বেড়ে গেল আর কি এটার। পরে সকালবেলা যাই হোক সামহাও সারা রাত আমরা ঘুমাইনি, আমরা মানে একদম অ্যাপারেন্টলি আমরা পুরো চোখ খোলা সারা রাত আর কি। তো নেক্সট মর্নিং এ যখন আমরা উঠলাম, ও আমরা এর মাঝে সেকেন্ড আরেকবার ফোন করেছিলাম, তখন ওরা কোনো রেসপন্স করে। ওরা বলছিল যে আমরা দেখছি, এতটুকুই আমরা দেখছি কিসা আসছে, ঠিক আছে আমরা কাউকে পাঠাচ্ছি, বাট নোবডি কেম। এবং এটার ওরা কোনো ক্লারিফিকেশনও দেয়নি যেটা কোনো থেকে আসছে বা কোনো মানে অন্য কিছুর শব্দ কিনা। তো যাই হোক পরের দিন আমরা তো চলে আসবো, এমন সময় আমরা মানে কোইন্সিডেন্টলি একটা বাংলাদেশি হাউস কিপার পেয়ে গেলাম, ওখানে একটা বাংলাদেশি ভাই। তো তাকে আমরা বলছি যে আচ্ছা ভাই এখানে তো কালকে রাতে এরকম শব্দ হলো, আমরা তো একেবারেই ঘুমোতে পারলাম না। তো উনি হেসে দিয়ে বলছে যে আপা এরকম তো প্রায়ই হয়, অনেকেই তো কমপ্লেন করে, এইখানে একটু সমস্যা আছে আর কি। তো আমরা তখন ফাইনালি আমরা চলে আসলাম, বাট আমরা মানে খুব প্যানিকও হয়েছিলাম, আর এট দ্য সেম টাইম আমরা ভাবছিলাম যে যাক আমরা এত আলাপ করছিলাম, তো এই জন্য আমাদের একটা এক্সপিরিয়েন্সও হলো আর কি এরকম। সেটাই। কিন্তু আপনার কাছে এই যে পুরো ঘটনাটা, এটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাবনর্মাল কোন জায়গাটা মনে হয়েছে? একটা তো হচ্ছে আপনার যে ধুপধুপ করে সাউন্ড, মানে কোনটা সবচেয়ে বেশি অ্যাবনর্মাল মনে হয়েছে এবং কোন মোমেন্টটায় আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন? আমি করিডোরে যখন এসেছিলাম, যখন হচ্ছে কান্নার শব্দটা একদম এবং অস্পষ্ট আমরা হ্যাঁ। শুনতে অস্পষ্ট একটা কান্নার শব্দ যখন শুনেছিলেন সেই মোমেন্টে, এবং আশেপাশে কোনো জায়গা থেকে সেই কান্নার শব্দ আসার কোনো কারণ নাই? না, কারণ এটা একটা মানে এনক্লোজড একটা করিডোর। তো ওইটা এবং ওই যেটা আমার মনে পড়ছে যে অত রাতে প্রত্যেকটা, এবং আমরা যখন ঢুকিও তখন আমার কেন জানি মনে ছিল খালি খালি, মানে হোটেলটা তিনতলাটা এতটা ক্রাউডেড ছিল না, এত মানুষের আনাগোনা ছিল না। রাইট। তো হ্যাঁ, ওটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, এবং আমরা তিনজনই আমরা কি করবো আমরা বুঝতে পারছিলাম না সেই মুহূর্তে আর কি। আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে আপনারা অনেক এনজয় করলেন। তো এটাই তো, এইটুকুই ছিল। জি। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. থ্যাংক ইউ। সো আমরা শুনলাম ঘটনাটা এবং আশা করছি যে আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আমরা চলে যাব, আফরান ভাইয়ের সাথে কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রিজবি আহমেদ স্বপ্নিল। ওনার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামে। ওনার বন্ধুর কাছ থেকে শোনা একটি ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি ওনার বন্ধুর খালার সাথে ঘটেছিল। ঘটনার সময়কাল 1990 সালের আশেপাশে, আর ওই সময় খালার বয়স ছিল 15 কি 16 বছর। গ্রামগঞ্জে কিন্তু তখন অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়ার একটা প্রচলন ছিল, এখন তো অনেকটা কমে গেছে। যেই বাড়িতে খালামণির বিয়ে হয় সেই বাড়িটা ছিল বিশাল এলাকা নিয়ে, তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল, আর বাড়িটাও ছিল বিশাল। বাড়িটার কাছাকাছি একটা জায়গা ছিল একটা কুয়া, ওই কুয়া থেকে পানি তোলা হতো। শুকনোর মৌসুমে ওই কুয়া থেকে পানি তুলে কৃষি ক্ষেতে কিন্তু ব্যবহার করা হতো। এছাড়া গবাদি পশুর পানি খাওয়ানো, নিজেদের কিছু পানির চাহিদা পূরণ করা। তখন তো চাপকল সব জায়গায় অ্যাভেলেবল ছিল না, অনেক সময় চাপকলের পানি নিচে নেমে যেত, বিশেষ করে শুকনোর মৌসুমে, যেটা এখন অনেক জায়গায় দেখা যায়। এই জন্য চাপকল এবং কুয়া এই দুটোই ব্যবহৃত হতো। এছাড়া পুকুরের পানিও অন্য কাজে ব্যবহার করা হতো, বিশেষ করে গোসল করা, কাপড় চোপড় কাচা। তাছাড়া গবাদি পশুগুলোকে গোসল করানোর জন্যও কিন্তু পুকুরের পানি ব্যবহার করা হতো। আর খালু অর্থাৎ খালামণির হাজবেন্ড খালু, উনি কিন্তু এই গরু পালনে খুব সিদ্ধহস্ত ছিলেন। গরু পালন করা তার একটা নেশার মতো ছিল। উনি ওনার গরুগুলোকে খুব আদর যত্ন করতেন, ভালোবাসতেন। কয়েকদিন আগেই ওনার একটি গরু মারা যায়। কি কারণে মারা গেল উনি বুঝতে পারেননি। তো প্রথম গরুটি মারা যাবার 2 দিন পরে উনি সকালবেলা গোয়ালে গিয়ে দেখেন যে আরেকটি গরু মরে পড়ে আছে। উনি বুঝতে পারলেন না যে আসলে ব্যাপারটা কি। সাপে টাপেও তো কামড় দেয় নাই, সেরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, কিন্তু মারা গেল, কারণ কি? উনি চিন্তা করলেন যে গরুর যে ডাক্তারগুলো রয়েছে, পশু চিকিৎসক যারা রয়েছেন, তাদেরকে নিয়ে আসবেন, আর যেই ধরনের ওষুধগুলো খাওয়াতে হবে সেগুলো উনি কিনে আনবেন।
আসলে প্রাণীগুলো ওনার খুবই প্রিয় ছিল, এগুলো মারা যাচ্ছে এটা উনি আসলে সইতে পারছিলেন না। তো ওই দিন দুপুর 12টা নাগাদ উনি বাসা থেকে বের হয়ে যান, আর খালাকে বলেন যে এগুলোর খেয়াল রাখতে, প্রয়োজনে লোক দিয়ে এদেরকে পানি খাওয়াতে, গোসল করিয়ে দিতে, উনি ডাক্তার নিয়ে ফিরবেন। তো বাড়িতে খালার শাশুড়ি, ননদ, ভাসুরের বউ এনারা ছিলেন। তো দুপুর 2টা কি 3টার দিকে খালা বাইরে বেরিয়েছেন। উনি দেখতে চাচ্ছিলেন যে আশেপাশের লোকজন আছে কিনা, তাদের কাউকে ডেকে নিয়ে এসে গরুগুলোকে একটু যত্নার্থী করাবেন। উনি আশেপাশের লোকজনকে খুব একটা দেখতে পাচ্ছিলেন না। উনি চিন্তা করেন যাই একটু সামনের দিকে এগিয়ে যাই। উনি যখন সামনের দিকে এগিয়ে যান, ওই ভর দুপুর বেলা উনি দেখতে পান যে ওনাদের বাড়ির কাছে একটা পুকুর ছিল, ওই পুকুরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। সময়টা ছিল শুকনোর মৌসুম, খুব গরম পড়েছে আর কাঠ ফাটা রোদ চতুর্দিকে। এই সময়ে আসলে গ্রামের লোকজন খুব একটা বাইরে বের হয় না বলতে এমনি ঘোরাঘুরি করার জন্য বের হয় না, হাওয়া বাতাস খাওয়ার জন্য বের হয় না। তারা মাঠে কাজ করে, কিন্তু ঘোরাঘুরি করার জন্য তাদেরকে বাইরে খুব একটা দেখা যায় না। তো যেই জিনিসটাকে উনি দেখলেন, উনি চিন্তা করেন কি রে এই জিনিসটা, মানুষই তো মনে হচ্ছে, যাই এগিয়ে গিয়ে দেখি লোকটাকে, তাকে ডেকে নিয়ে এসে একটু কাজ টাজ করানো যায় কিনা। তো উনি এগিয়ে যখন যাচ্ছেন, আস্তে আস্তে ওনার কাছে দৃশ্যমান হলো এটা কি আসলে মানুষ না অন্য কিছু। কিন্তু দিন দুপুরে উনি কি চোখে ভুল দেখছেন? উনি যেই জিনিসটা দেখেন সেটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখেন সমস্ত শরীর কালো লোমে আবৃত একটা মানুষের মতো গড়ন, কিন্তু মানুষ না। এই জিনিসের মুখটা কুকুরের মতো, পা একটা, হাত 2টা, হাতে একটা লম্বা লাঠি দিয়ে মাটিতে ক্রমাগত আঘাত করছে, আর এক ধরনের শব্দ করছে। ঠিক গড়গড় শব্দ না, কিন্তু এটাতে কি ধরনের শব্দ এটা আসলে ওনার মনে নাই, তবে অদ্ভুত টাইপের একটা শব্দ করছে। ওই জিনিসটা যখন ওই মাটিতে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করছে, শব্দ করছে, হঠাৎ করে ওই জিনিসটাও দেখে ফেলে যে খালামণি এগিয়ে আসে। খালামণি আসলে কৌতূহলী হয়ে ওই জিনিসটা দেখার জন্য এগিয়ে এসেছিল যে দিন দুপুরে আমি কি দেখছি। যখনই ওই জিনিসটার সাথে চোখাচোখি হয়ে যায়, ওই জিনিসটা খালামণির দিকে তাকায় একবার, 1-2 সেকেন্ড তাকিয়ে থেকে মাথাটা কাত করে হা করে এটার জিহবা প্রায় 2-3 হাত বাইরে বাড়িয়ে দেয়, আর মাথাটা কাত করে ওই 2-3 হাত জিহবা বের করেই ওই জিনিসটা শব্দহীন ভাবে হাসতে থাকে। এই দৃশ্য দেখার সাথে সাথে খালামণির তো হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আর এরপরই খালামণি দেখে যে ওই জিনিসটা পুনরায় লাঠি দিয়ে মাটিতে আঘাত করতে করতে এক পায়ে লাফিয়ে লাফিয়ে ওনার দিকে এগিয়ে আসছে। উনি তো উল্টো দিকে ঘুরে চিৎকার করতে করতে দৌড়াতে থাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিচ্ছেন। এতটা ভয় পেয়েছেন অন্য কোনো দোয়া দুরুদ পড়ার চিন্তা তার মাথায় আসে নাই। হঠাৎ করে উনি শুনতে পেলেন যে এই যে মাটিতে যে আঘাত করছে লাঠি দিয়ে, এক ধরনের টাস টাস শব্দ হচ্ছে। মনে হলো এই শব্দটা এখন ওনার একদম পেছন থেকে আসছে। উনি বুঝতে পারলেন এই জিনিসটা ওনার একদম পেছনে চলে এসেছে। উনি যে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন, বাড়িটা তো খুব বেশি দূরে ছিল না, কিন্তু মনে হচ্ছে এই পথ অনেকটাই লম্বা, পথ শেষ হচ্ছে না। এরপর উনি মাথায় এক হ্যাচকা টান অনুভব করেন। মনে হলো ওনার চুলের মুঠি কেউ চেপে ধরেছে, আর বিশ্রী রকমের একটা পচা গন্ধ ওনার নাকে ভেসে আসে। উনি কোনো মতে মাথাটা ছাড়িয়ে আবার যখন সামনের দিকে দৌড় দেওয়ার জন্য চেষ্টা করবেন, আবার কে যেন খপ করে ওনার চুলের একটা অংশ চেপে ধরে। বিশেষ করে হাত দিয়ে যদি মুঠো করে চেপে ধরা হয় তখন তার একটা চুল না, মানে একটা জায়গার চুল নিয়ে কিন্তু মানুষের হাতের মধ্যে চুলগুলো চলে আসে। এরপর খালামণি চিন্তা করেছেন যে যা হয় হবে, দাঁড়ানো যাবে না।